প্রথম মাসের লড়াইটা যে কতটা কঠিন ছিল তা কেবল আমার শরীর আর মনই জানতো। সকাল 5:30টায় অ্যালার্ম বাজার সাথে সাথে লাফিয়ে ওঠা, দ্রুত হাতে রান্নাবান্না শেষ করা, বাচ্চাদের ঘুম থেকে তুলে তৈরি করা, সবটাই চলছিল একেবারে ঘড়ির কাঁটার সাথে সাথে তাল মিলিয়ে। কোচিং সেন্টারে পড়াতে গিয়ে শারীরিক ক্লান্তি হতো সত্যি, কিন্তু নিজের মনের ভেতর একটা অদ্ভুত আত্মতৃপ্তি ছিল। বাচ্চাদের পড়ানোর সময়টাতে আমি আমার 7 বছরের জমে থাকা সমস্ত হতাশা যেন ভুলে যেতাম। তবে বাসার পরিবেশ দিন দিন আরো জটিল হচ্ছিল। শাহেদ আর শাশুড়ি মা যেন নীরব এক যুদ্ধ শুরু করেছিলেন আমার বিরুদ্ধে। প্রতিদিন বাসায় ফিরে দেখতাম কোনো না কোনো কাজ ইচ্ছা করে ফেলে রাখা হয়েছে। হয়তো ডাইনিং টেবিল নোংরা হয়ে আছে, নয়তো বাচ্চাদের কাপড় চোপড় পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শাশুড়ি মা আগের চেয়ে অনেক বেশি খুঁতখুঁতে হয়ে উঠছিলেন। কথায় কথায় শোনাতেন, সংসারের প্রতি মন না থাকলে যা হয়, এখন তো পর হয়ে গেছি আমরা। আমি কোনোদিন কথার উত্তর দিতাম না, সোজা হাত মুখ ধুয়ে রান্নাঘরে ঢুকে যেতাম। কাপড় কাচা, ঘর মোছা, বাচ্চাদের পড়ালেখার তদারকি সব একা হাতে সামলাতাম। ওদের তৈরি করা কোনো ফাঁদেই আমি পা দিইনি। ক্লান্তি যতই আসুক, শাহেদের সামনে নিজের মুখটা কখনো কালচে বা দুর্বল হতে দেইনি। মাস শেষে 1 তারিখ দুপুরে কোচিং সেন্টার থেকে আমার হাতে বেতন বাবদ 9,000 টাকার একটা খাম তুলে দেওয়া হলো। কাঁচা টাকার গন্ধটা নাকে আসতে আমার হাত দুটো হালকা কেঁপে উঠেছিল। এই টাকাটা কারো উপহার নয়, কারো দয়া নয়, আমার নিজের 7 ঘন্টার পরিশ্রমে উপার্জিত টাকা। খামটা হাতে নিয়ে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। নিজের অজান্তেই চোখের কোণে জল চলে এলো, কিন্তু এ জল কষ্টের ছিল না, এটা ছিল নিজের অস্তিত্ব ফিরে পাওয়ার আনন্দের। বাসায় ফেরার পথে সোজা একটা বিকাশ এজেন্ট দোকানে গেলাম। রূপার নম্বরে 3,000 টাকা পাঠিয়ে দিলাম। তারপর ফোন করে বললাম, রূপা, তোর বিকাশে 3,000 টাকা পাঠিয়েছি। সামনে তোর পরীক্ষার কিছু বই কেনার কথা ছিল না? ওই টাকা দিয়ে বই কিনে নিবি। বাবাকে বলিস আর যেন কারো কাছ থেকে সুদে টাকা না নেয়। উপাস থেকে রূপা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর ভেজা গলায় বলল, আপু, তুই সত্যি বলছিস? দুলাভাই কিছু বলবে না তো? আমি শক্ত গলায় উত্তর দিলাম, না, এটা তোর আপুর নিজের উপার্জিত টাকা, এখানে কারো কিছু বলার অধিকার নেই। তুই মন দিয়ে পড়াশোনা কর। ফোনটা রেখে মনে হলো বুকের ভেতর থেকে চাপা বিশাল এক পাথরের ভার নেমে গেল। নিজেকে আর অবলা বা অযোগ্য বলে মনে হচ্ছিল না। বাসায় এসে বাচ্চাদের জন্য দোকান থেকে পছন্দসই কিছু খেলনা আর শাশুড়ি মায়ের জন্য 1 কেজি ভালো মিষ্টি কিনে এনেছিলাম। ঘরে ঢুকে মিষ্টির প্যাকেটটা ডাইনিং টেবিলে রেখে শাশুড়ি মাকে ডেকে বললাম, আম্মা, আজকে আমার প্রথম মাসের বেতন পেয়েছি, এই নিন, মুখ মিষ্টি করুন। শাশুড়ি মা মিষ্টির প্যাকেটের দিকে এক নজর তাকিয়ে মুখটা একটু বাঁকালেন। তারপর গলার স্বর কিছুটা নিচু করে বললেন, এই কয়টা টাকার জন্য নিজের সংসারটা শেষ করছো বৌমা? শাহেদ তো তোমাকে টাকা দিতই। আমি খুব শান্ত গলায় জবাব দিলাম, আম্মা, শাহেদ আমাকে খাওয়ার আর পড়ার টাকা দিত, কিন্তু স্বাধীনভাবে বাঁচার অধিকার আর আত্মসম্মান দিত না। আর এই টাকাটা হয়তো কম, কিন্তু এর মূল্য আমার কাছে অনেক। সন্ধ্যায় শাহেদ বাসায় ফেরার পর শাশুড়ি মা তাকে মিষ্টির কথা বললেন। শাহেদ কিছু বলল না, তবে তার চেহারা দেখে বুঝতে পারছিলাম ভেতরে ভেতরে চরম অস্বস্তিতে ভুগছে। ও ভেবেছিল আমি হয়তো 1 মাসও টিকতে পারবো না। বাসের ধাক্কা, ঘরের কাজের চাপ আর ওদের অবহেলায় ভেঙে পড়ে চাকরি ছেড়ে দিতে বাধ্য হব। কিন্তু আমি যে এইভাবে সব সামলে নিজের প্রথম বেতন নিয়ে ঘরে ফিরবো, তা হয়তো ওর কল্পনার বাইরে ছিল। রাতে খাবার টেবিলে বসে শাহেদ হঠাৎ গম্ভীর গলায় বলল, আগামী রোববার আমাদের অফিসের এক সহকর্মীর বাসায় দাওয়াত আছে, আমি একা যাব। তুমি তো এখন চাকরিজীবী মহিলা, সময় হবে না নিশ্চয়? আমি ভাতটা নাড়তে নাড়তে শাহেদের দিকে তাকালাম। বুঝেছিলাম ও আমাকে আবার তাচ্ছিল্য করার চেষ্টা করছে। আমি বললাম, না শাহেদ, সময় ঠিকই বের করব। বাচ্চাদের নিয়ে আমরা সবাই যাব। আমার চাকরির জন্য সংসারের কোনো সামাজিকতা আটকে থাকবে না। শাহেদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হঠাৎ বাপের বাড়ির জন্য এত দরদ উতলে পড়লো যে প্রথম মাসের বেতনের বড় অংশটাই ওখানে পাঠাতে হলো? আমার মা এতদিন ধরে তোমাকে আগলে রাখলো, উনার জন্য একটা শাড়িও তো আনতে পারতে। শাহেদের এই কথায় আমি অবাক হলাম না। বুঝলাম শাশুড়ি মা ইতিমধ্যেই রূপাকে টাকা পাঠানোর খবর শাহেদকে পৌঁছে দিয়েছেন। আমি সোজা হয়ে বসে শাহেদের চোখের দিকে তাকালাম আর বললাম, শাহেদ, আমার বোনটা টাকার অভাবে পরীক্ষা দিতে পারছিল না বলে আমার বাবা সুদে টাকা এনেছিল। সেই কষ্টটা মেটানো আমার দায়িত্ব ছিল। আর আমার জন্য শাড়ি আনার কথা বলছো? গত 7 বছর ধরে আমি তোমাকেই বলে এসেছি আমার জন্য শাড়ি কিনতে। তখন তো মাসের শেষে হিসেব মিলাতে পারোনি, আর এখন আমার সামান্য কয়েকটা টাকার হিসাব নিচ্ছ? আমার কথা শুনে শাহেদের মুখের হাসিটা উবে গেল। ও টেবিল থেকে উঠে নিজের ঘরে চলে গেল। ও হয়তো বুঝতে পারছিল আগের সে আনিকা আর নেই, যাকে একটা কড়া কথা শুনিয়ে চুপ করিয়ে রাখা যেত। রোববার দুপুরে আমরা শাহেদের সহকর্মীর বাসায় দাওয়াতে গেলাম। সেখানে উপস্থিত অনেকেই ছিল। কথা প্রসঙ্গে সেই সহকর্মীর স্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন, ভাবি, আপনি নাকি একটা কোচিং এ পড়াচ্ছেন? শাহেদ ভাই বলছিল আপনার অনার্সের রেজাল্ট নাকি বেশ ভালো ছিল। কথাটা শুনে আমি কিছুটা অবাক হয়ে শাহেদের দিকে তাকালাম। শাহেদ তখন মাটির দিকে তাকিয়ে চায়ের কাপে চামচ নাড়ছিল। ও নিজের সহকর্মীদের কাছে স্বীকার করতে বাধ্য হয়েছে যে তার স্ত্রী ঘরের কাজ ছাড়াও বাইরে পড়াচ্ছে। যে শাহেদ আগে আমাকে হাড়ি বাতিল ঠেলা বউ বলে তাচ্ছিল্য করতো, আজ সে নিজেই সহকর্মীদের সামনে আমার যোগ্যতার কথা বলতে বাধ্য হচ্ছে, যদিও সেটা কেবল নিজের মান সম্মান বাঁচানোর জন্যই হোক না কেন। আমি হাসি মুখে জবাব দিলাম, হ্যাঁ ভাবি, ছোটদের প্রাইমারি সেকশনটা দেখি। সংসার আর বাচ্চা সামলে যতটুকু সময় পাই নিজের কাজের মধ্য দিয়ে কাটিয়ে দিই। পরজীবী হয়ে থাকার চেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচায় আলাদা শান্তি আছে।
কথাটা শাহেদের কান পর্যন্ত পৌঁছালো কিনা জানি না, তবে ওর মুখের অভিব্যক্তিতে এক ধরনের অস্বস্তি স্পষ্ট হয়ে উঠেছিল। বাসায় ফেরার পথে রিকশায় বসে বাচ্চাদের দিকে তাকালাম। আয়ান আর আরিশা আমার দুপাশে বসে রিকশার পাশ দিয়ে যাওয়া গাড়িগুলো দেখছিল। শাহেদ সামনে অন্য একটা রিকশায় ছিল। আমি মনে মনে হাসলাম, লড়াইটা কেবল শুরু হয়েছে। আমি জানি শাহেদের পুরুষালী অহংকার আর শাশুড়ি মায়ের পুরনো মানসিকতা এত সহজে বদলাবে না, কিন্তু আমি আমার পথ চিনে নিয়েছি। এখন আর পেছানোর কোনো উপায় নেই, আর আমি পেছাতেও চাই না। প্রথম মাসের ধাক্কাটা সামলে নেওয়ার পর দিনগুলো কেমন যেন অদ্ভুত এক নিয়মে চলতে শুরু করলো। শাহেদ আর শাশুড়ি মা বুঝে গিয়েছিলেন হাজার খোঁচা কিংবা অসহযোগিতা দিয়েও আমাকে এই পথ থেকে সরানো যাবে না। তাই ঘরের পরিবেশে একটা নীরব শান্ত ভাব চলে এসেছিল, যেখানে ভালোবাসা না থাকলেও অন্তত আগের মতো প্রকাশ্যে অপমান করা সাহস কারো ছিল না। এর মধ্যে প্রায় 6 মাস কেটে গেল। কোচিং সেন্টারে আমার পড়ানোর দক্ষতা দেখে কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে 11,000 টাকা করলো। শুধু তাই নয়, ছুটির দিনে এলাকার 2-3টি বাচ্চাকে বাড়িতেই টিউশনি দেওয়া শুরু করলাম। এখন আর আমাকে সামান্য কিছুর জন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হয় না। বাচ্চাদের পছন্দ মতো পোশাক কিনা কিংবা গ্রামের বাড়িতে রূপার পড়াশোনার জন্য নিয়মিত কিছু টাকা পাঠানো, সবটাই আমি নিজের স্বাধীনতায় করতে পারছি। একদিন সন্ধ্যায় শাহেদ অফিসে যাওয়ার পর বেশ দেরি করে বাসায় ফিরল। তার মুখটা ভীষণ বিষণ্ণ আর চিন্তিত। খাবার টেবিলে বসে ও প্লেটে হাত না দিয়ে চুপচাপ বসে রইল। শাশুড়ি মা কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, শরীর খারাপ? শাহেদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অফিস থেকে কোম্পানির বাজেট কাটছাট করছে। সামনের মাস থেকে অনেকের বেতন 20% কমিয়ে দেওয়া হবে, হয়তো আমারটাও কাটবে। তার উপর এই মাসের শেষে যে বড় বোনাসের আশা করছিলাম সেটাও হচ্ছে না। বাড়ি ভাড়া আর মাসের খরচ হিসাব মেলাতে এখন হিমশিম খেতে হবে। কথাগুলো শুনে শাশুড়ি মা চিন্তায় পড়ে গেলেন। শাহেদ মাটির দিকে তাকিয়ে হাত দুটো কপালে চেপে ধরলো। যে শাহেদ একদিন গর্ব করে বলেছিল, আমার চাকরির বেতন দিয়ে কি তোমাকে খাওয়াতে পড়াতে পারছি না নাকি, আজ সেই শাহেদকে একটা আর্থিক অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে অসহায় দেখাচ্ছিল। আমি নিজের ঘর থেকে বের হয়ে এসে টেবিলের কাছে দাঁড়ালাম। ব্যাগ থেকে আমার জমানো টাকা থেকে কিছু টাকা বের করে শাহেদের সামনে টেবিলের উপর রাখলাম। শাহেদ মুখ তুলে আমার দিকে তাকালো, তার চোখে স্পষ্ট বিস্ময় আর দ্বিধা। আমি শান্ত গলায় বললাম, এখানে 10,000 টাকা আছে শাহেদ, মাসের শেষে ঘর ভাড়া বা সংসারের খরচে যদি টান পড়ে এটা কাজে লাগাতে পারো। এটা ধার হিসেবে নয়, তোমার সংসারেরই টাকা। শাহেদ কিছুক্ষণ সেই টাকাগুলোর দিকে, তারপর আমার চোখের দিকে তাকিয়ে রইল। ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। পুরুষালী অহংকারের যে বিশাল পাহাড়টা 7 বছর ধরে ও বুকে আগলে রেখেছিল, যেন আজ তা এক মুহূর্তেই ধসে পড়ল। ও হয়তো ভেবেছিল আমি সুযোগ পেয়ে ওকে খোঁচা দেব, কিন্তু আমি তা করিনি। শাশুড়ি মা ডাইনিং চেয়ারে বসে আস্তে করে বললেন, বৌমা, তুমি আমাদের ভুল প্রমাণ করে দিলে। সেদিন যদি তোমাকে আটকাতাম, আজ এই বিপদে আমরা কোথায় যেতাম? শাহেদ মেঝের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, আমি সেদিন তোমাকে অনেক কথা শুনিয়েছিলাম আনিকা। বলেছিলাম তুমি পরজীবী, কাস্টমার কেয়ারের চাকরিও পাবে না, কিন্তু আজ তুমি নিজের যোগ্যতায় যেভাবে সংসারটাকেও আগলে রাখলে, আমি সত্যি লজ্জিত। আমি শাহেদের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, তবে আমার মন কোনো অহংকারে ভরে ওঠেনি। আমি বললাম, আমি তোমাকে ছোট করার জন্য বা অহংকার দেখানোর জন্য কাজ শুরু করিনি শাহেদ। আমি শুধু আমার অস্তিত্বটুকু রক্ষা করতে চেয়েছিলাম। স্ত্রী হিসেবে ভালোবাসার পাশাপাশি সম্মানটুকুও পাওনা থাকে। সংসার মানে কেবল একজন উপার্জন করবে আর একজন হাড়ি পাতিল ঠেলবে না। সংসার মানে দুজন পাশাপাশি হেঁটে একসাথে বিপদ সামলানো। শাহেদ আমার হাত দুটো ধরে বলল, আমি বুঝে গেছি আনিকা, আর কখনো তোমার পথে আমি বাধা হয়ে দাঁড়াবো না। তুমি তোমার মতো এগিয়ে যাও। পরদিন সকালে ঘুম থেকে উঠে যখন আয়ান আর আরিশাকে নাস্তা খাইয়ে প্রস্তুত করছিলাম, শাহেদ নিজে থেকে এগিয়ে এসে বলল, তুমি রেডি হয়ে নাও আনিকা, কোচিং এর সময় হয়ে যাচ্ছে। আমি আজ তোমাকে পৌঁছে দেব, আর আসার সময় বাজারটাও আমি করে নিয়ে আসবো। আমি শাহেদের দিকে তাকিয়ে এক চিলতে হাসলাম। যে বদলে যাওয়ার জন্য আমাকে 7 বছর অপেক্ষা করতে হয়েছে, তা আজ বাস্তবে পরিণত হয়েছে। ব্যাগটা কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালাম। ভোরের হালকা বাতাস এসে মুখে লাগলো। বাস স্ট্যান্ডের দিকে হেঁটে যাওয়ার সময় মনে হলো, আমি আর সেই খাঁচায় বন্দি থাকা, অন্যের করুণার উপর বেঁচে থাকা অবলা আনিকা নই। আমি আজ নিজের পরিচয়ে বাঁচার সাহস খুঁজে পেয়েছি। বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো, তবে তা কষ্টের নয়, তা এক অদম্য আত্মতৃপ্তি আর বিজয়ের। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।